নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত, আপিলের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাদেরকে কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে বললেন আলী রিয়াজ। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি এনসিপির। 1 থেকে 30 জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা। আজও কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর, চেয়ারম্যানের অপসারণ দাবিতে অনড় আন্দোলনকারীরা, সব ধরনের পরিষেবা বন্ধ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে একজন ঢাকা থেকে গ্রেপ্তার, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় 4 জনকে আটক। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 81 ফিলিস্তিনি, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতাল। এবং ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে চেলসি, প্রায় 5 ঘন্টা ধরে চলা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেনফিকাকে 4-1 গোলে হারায় ইংলিশ জায়ান্টসরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন ও গ্রহণ করে 2018 সালের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেন। গত 27 জুন এই আবেদনের উপর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির বহুল আলোচিত গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলছে মির্জা আব্বাস, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে, সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক। আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে বেশি নসিব করুন। আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। তাকে ঘরের তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না আমি। আমার কোন ভাই বেড়াদা আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক, তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোন সহকর্মী, মির্জা আব্বাসের বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বিএনপির এই সুনাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে কিনা তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ঐক্যের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশানুরূপ নয়। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় পর্যায়ের 7ম দিনের বৈঠকের শুরুতে এই কথা বলেন তিনি। আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। আলী রিয়াজ বলেন, অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা যেমন নিশ্চিত করা দরকার, তেমনি
স্বৈরাচারী হয়ে ওঠা ঠেকাতে ব্যক্তি ক্ষমতা নির্ধারণও জরুরি। ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রেই নিজ অবস্থান থেকে সরে গিয়ে নমনীয়তা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আগামীতেও ধরে রাখতে হবে। ঐক্যের ধরে রাখতে দায়িত্ব নিতে হবে সব রাজনৈতিক দলকে। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয়, সেটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আজ অংশ নিচ্ছে বেশ কয়েকটি দল। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, আজকের বৈঠকের ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন। ইশিকা, বেলা 11টার সময় এই বৈঠকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা আমন্ত্রিত যেই সব রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এসে বেলা 11টার সময় সেই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের শুরুতেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে কিন্তু এই জুলাইয়ের মধ্যে যেই জুলাই সনদ তৈরির যে প্রক্রিয়া চলছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছেন এবং তিনি যতটুকু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরেই নির্ভর করছে যে জুলাই মাসের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করে যেই জুলাই সনদ তৈরি করার কথা রয়েছে সেটি তৈরি করা সম্ভব হবে কিনা এবং ব্যক্তি এবং দলের ঊর্ধ্বে গিয়ে এই ঐকমত্যের জায়গা তৈরি করা যে প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব, সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন আজকের যারা রাজনীতিবিদরা রয়েছেন আজকের এই বৈঠকে তাদের সামনে। এবং তিনি যেটি বলেছেন যে রক্তাক্ত একটি আন্দোলনের মধ্য দিয়ে দেশের যে ফ্যাসিবাদ মুক্ত দেশ হয়েছে সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা যেমন একদিকে নিশ্চিত করতে হবে, অন্যদিকে কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, একক কর্তৃত্ব যেন কারো তৈরি না হয়, সেই ক্ষেত্রে ব্যক্তির ক্ষমতা সীমিত করার উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন এবং সামগ্রিক বিষয়টি যে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে সেই বিষয়টি তিনি বারবার তুলে ধরেছেন। এবং আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির বিষয়ে নমনীয় হয়েছে এবং পরবর্তীতে সেটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ প্রক্রিয়া নামে নতুন একটি প্রস্তাবনা তুলেছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সেই ক্ষেত্রে উচ্চকক্ষ বিশিষ্ট যেই পার্লামেন্ট তার নির্বাচন পদ্ধতি কেমন হবে, এই উচ্চকক্ষের দায়িত্ব এবং ভূমিকা কি কি হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বেলা 11টায় সেই আলোচনা শুরু হয়েছে এবং মধ্যাহ্নভোজের বিরতিতে আমরা জানতে পারবো যে এই রাজনৈতিক দলগুলো এইসব বিষয়ে তাদের কি কি মতামত তারা তুলে ধরেছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি তাদের ঐক্যের বিষয়ে। ইশিকা। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। জুলাই গণ অভ্যুত্থান 1 বছরের পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। প্রথম দিন শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 1 থেকে 30 জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। এর নাম হবে দেশ করতে জুলাই পদযাত্রা।
5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকাল শেষ হয়ে গেছে, তবুও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তাই 3 আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে শহীদ মিনারে। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর জানখারপুলে গুলি করে 6 জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে এই মামলায় গ্রেপ্তার শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডের শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল শনিবার এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজ রোববারও রাজধানী সহ সারা দেশে এই কর্মসূচি চলছে। সকাল 10:30 নাগাদ আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি দেখা যায়। এদিকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মতো আজও অবস্থান নিয়েছেন। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল আসামি সহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। রোববার ভোর 5টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে মূল হোতা ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে আরও 5-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে তোলা হবে। স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। কুমিল্লায় 7 বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে অপহরণের 8 দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব 14। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রের 2 জনকে। শনিবার রাতে 11টার দিকে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান র্যাব 14 এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম। তিনি জানান, গেল 21 জুন কুমিল্লার মোহনগঞ্জের একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি মামলা করেন। এ সময় অপহরণ চক্রের সদস্যরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে। শনিবার রাতে জামালপুর ছন্টিয়া এলাকা থেকে শিশুকে উদ্ধারের পাশাপাশি সোহেল ও ইমরান নামের 2 জনকে আটক করা হয়। জুন অপহৃত হওয়ার পরে বাচ্চার মাতা মনোহরগঞ্জ থানাতে মামলা করে যে ভিকটিম তার পরিবারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং এক সময় এক জায়গায় তারা স্থান দেয়, কখনো আব্দুল্লাহপুর, কখনো ধনবাড়ি উপজেলা। চক্রটি একটু প্রযুক্তিগত দিক দিয়ে তারা ভালো জ্ঞান রাখে বলে আমাদের কাছে মনে হয়েছিল, এই জন্য ধরতে একটু সময় লেগেছে, বাট আমরা সর্বশেষ তাদের চক্রের 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রেখেছি।
পাবনা মানসিক হাসপাতালে 9 জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার সকাল 10টার দিকে হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, দূর দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানি হচ্ছিল। এনএসআই এর এমন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে 9 দালালকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের 1 মাসের কারাদণ্ড প্রদান করে। 2022-23 অর্থবছরে লালমনিরহাটের রত্নাই নদীর ওপর 120 মিটার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে হয়েছে বড় ধরনের অনিয়ম। সরকারি অর্থ আত্মসাতের ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। মাঠ পর্যায়ে কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। দুদকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। সহকর্মী জামাল বাদশাহ রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। লালমনিরহাটের মোগলহাটে রত্নাই নদীর ওপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক 2016-17 অর্থ বছরের বরাদ্দে নির্মাণ কাজ শুরু হয় 19 অক্টোবর 2016 থেকে, যা শেষ হওয়ার কথা ছিল 25 অক্টোবর 2017। পরবর্তীতে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে স্রোত প্রতিরোধ কাজে 42% ও সংযোগ সড়কে 6% কাজ কম হলেও বিল তুলে নেওয়া হয় পুরোপুরি। জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর হলেও তোলা হয়েছে মাত্র 36 দিনের মাথায়। এই ঘটনায় দুদক গেল 25 মার্চ এলজিইডির 7 কর্মকর্তা ও 2 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে। মামলায় তৎকালীন সময়ের এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর কাদের ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইয়াজুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নাফ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল ইসলাম রিফাত, উপসহকারী প্রকৌশলী প্রেমানন্দ রায়, হিসাব রক্ষক মনোরঞ্জন রায় এবং সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের প্রোপাইটার ঠিকাদার KM বদরুল আহসান, ঠিকাদার মোহাম্মদ আয়ুব আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। অভিযোগ উঠেছে, সে সময় স্থানীয়দের বাধা আপত্তি সব উপেক্ষা করে ঠিকাদার ও এলজিইডি নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়। বর্তমানে সেতুর পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দৃশ্যমান। ব্রিজটা নির্মাণ করতে 4 বছর লাগছে। তা এলাকার লোক মনে করেন যে বাধা দিয়েছিল, কাজ হয় নাই। আবার ওই পাশে মনে করেন যে ব্রিজটা ভেঙে গেছিল। ব্রিজটা কাজ হয়েছে বটে, ভালো হয়েছে, আমাদের চলাফেরার সুবিধা আছে। দীর্ঘদিন সময় লাগছে, তবে আমরা ভালো করার জন্য বলছিলাম, তা ওদের মতো ওরা কাজ করে চলে গেছে। দুদকের মামলার পরেও অভিযুক্ত কেউ বরখাস্ত হননি। তবে লালমনিরহাটে কর্মরত বর্তমান এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, অফিসিয়ালি চিঠি পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি আমাদের কাছে কোনো যারা এই বিষয়ে যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই ধরনের কোনো কিছু এখানে আসেনি এখন পর্যন্ত। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীদের দ্বারা পরিমাপ গ্রহণ করে। স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়। এ যেন সেতুর গায়ে শুধু লোহা আর কংক্রিট নয়, লেগে আছে দুর্নীতির ছাপ। দুদক মামলা করলেও জবাবদিহির প্রশ্নে এখনো নিরুত্তর সংশ্লিষ্ট দপ্তর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পাহাড়ি ছড়ায় ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন 50টি গ্রামের দরিদ্র মানুষ। কিন্তু সায়রাত মহাল নীতিমালা অনুযায়ী ভেসে আসা কয়লার মালিক রাষ্ট্র। এ নিয়ে জেলা প্রশাসক জানান, ভাসান মহল ইজারার মাধ্যমে তাদের সমস্যা নিরসনের চেষ্টা করছে সরকার। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমাছড়া দৃশ্য দেখলে মনে হবে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু মাছ নয়, পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়ানোর কাজ করছেন তারা।
প্রতিদিন ভোরে কোদাল, জাল, বেলচা, বস্তা, রশি, বাঁশের খুঁটি, ছাঁকনি নিয়ে আসেন কয়লা কুড়াতে। 10 থেকে 12 ঘন্টা টানা ঢলের হিমশীতল পানিতে ভিজে এ কাজ করেন তারা। সারাদিনে 2 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতি বস্তা কয়লার স্থানীয় বাজার দর 300 থেকে 400 টাকা। সরকারের সাইরাত মহাল নীতিমালা অনুযায়ী ভেসে আসা কয়লার মালিক রাষ্ট্র। এই কয়লা কুড়ানো, পরিবহন ও বিক্রি অবৈধ। কিন্তু পেটের দায়ে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের 50টি গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজন কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিয়াতে নিয়ে চড়াই দেওয়া আমরা তুলি দলদা কয়লা বাইসায় পরে মানুষ জালদা কয়লা তুলে 1 বস্তা, আধা বস্তা, 2 বস্তা, 3 বস্তা গোলাইলে। আর আমরা তো ইন্ডিয়াতে গিয়ে আনি না, আমরা বাংলাদেশে চড়া আমাদের তুলি, মানে আমরা লইয়া যাইতে পারি না, বেচতে পারি না, চুরি জারি কত কিছু করে পেছন লাগে। এদিকে জেলা প্রশাসক জানান, ভাসান মহাল নীতিমালার আয়ত্তায় ইজারা দিলে তারা বৈধভাবে কয়লা কুড়ানোর কাজ করতে পারবে। ইজারার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। তাদের বিকল্প কর্মসংস্থানের উপায় নাই দেখে তারা এই কাজটা করে। তারা যদি বিকল্প কর্মসংস্থানে তাদের প্রস্তাব থাকে যে এই বিষয়ে তার দক্ষতা আছে, তাকে কোনো কিছু পুঁজি দেওয়া দরকার কিংবা কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানকার বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে সরকারের উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।